রাশিয়ার যুদ্ধযন্ত্র ধ্বংস হয়ে গেছে। পুতিনের জন্য কি সত্যি খেলা শেষ? খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউক্রেনের সেই গোপন অস্ত্রের কথা, যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু সাবধান, বাস্তবতা হয়তো আপনার ভাবনার চেয়ে অনেক আলাদা। শেষ পর্যন্ত থাকুন, কারণ যা জানবেন তা আপনাকে চমকে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। রাশিয়ার জন্য কি সত্যি শেষ? ইউক্রেনের গোপন অস্ত্রের আসল সত্য। প্রেক্ষাপট কিভাবে আমি আপনাদের সামনে সেট করব দেখুন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এমন হেডলাইন প্রায় দেখা যায়, রাশিয়ার জন্য শেষ, পুতিন হেরে গেছেন, ইউক্রেনের চূড়ান্ত বিজয়। কিন্তু আসল সত্যটা কি বন্ধুরা, আমি আজকে আপনাদের জানাবো। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন 3 বছর পার করে চতুর্থ বছরের দিকে গড়িয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। আর এই দীর্ঘ সময় দুই পক্ষে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যাচারালি দুইটা দেশ যখন যুদ্ধ করে এবং আধুনিক অস্ত্র দিয়ে যখন যুদ্ধ করে, তখন ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই হবে, কারো বেশি কারো কম। আজ আমরা আবেগ নয়, বরং তথ্য আর বিশ্লেষণ দিয়ে বুঝবো আসলে কি ঘটছে। প্রথমে আসি ইউক্রেনের তথাকথিত গোপন অস্ত্র নিয়ে। এখানে কয়েকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু খেয়াল করবেন। ড্রোন প্রযুক্তি। ইউক্রেন সত্যি ড্রোন যুদ্ধে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তাদের তৈরি করা কম খরচের ড্রোনগুলো রাশিয়ার লক্ষ লক্ষ ডলারের ট্যাঙ্ক আর সামরিক যানবাহন ধ্বংস করছে। এটা সত্যি একটা গেম চেঞ্জার। কিন্তু এটা কারা বলছে? এটা বলছে পশ্চিমারা। অন দ্য ফিল্ড কি হচ্ছে আমি ভিডিওর শেষে বলবো, আপনারা সঙ্গে থাকেন। পশ্চিমা সাহায্য। আমেরিকার হামার্স, জার্মানির লেপার্ড ট্যাঙ্ক, ব্রিটেনের স্টর্ম শ্যাডো মিসাইল, এইসব অস্ত্র ইউক্রেনকে নতুন শক্তি দিয়েছে। এগুলো অবশ্যই যুদ্ধের মোড় পাল্টাতে সাহায্য করছে। এগুলো কিন্তু যুদ্ধের প্রথম থেকে দেওয়া হয়েছিল, এখন খুব অল্প পরিসরে দেওয়া হচ্ছে, তাই এটাও একটা প্রোপাগান্ডা। সাইবার আক্রমণ। ইউক্রেনের সাইবার ইউনিট রাশিয়ার যোগাযোগ ব্যবস্থা বারবার আঘাত করছে, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক তাদের তরফ থেকে। কিন্তু এবার আসে আসল কথায়, রাশিয়ার জন্য সব শেষ, এই দাবিটা কতটা সত্য? রাশিয়ার সামরিক শক্তি যদি আমরা বিশ্লেষণ করি, রাশিয়ার কাছে এখনো বিশাল সামরিক ভান্ডার রয়ে গেছে। তাদের পারমাণবিক অস্ত্র, দীর্ঘ পাল্লার মিসাইল আর বিশাল সেনাবাহিনী এখনো অক্ষত। হ্যাঁ, তারা ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। অর্থনীতির দিক। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া, চীন, ভারত আর অন্যান্য দেশের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের তেল গ্যাস এখনো বিক্রি হচ্ছে, হয়তো কম দামে, কিন্তু বিক্রিত হচ্ছে। ভূখণ্ড নিয়ন্ত্রণ। রাশিয়া এখনো ইউক্রেনের প্রায় 22%-রও বেশি ভূখণ্ড দখল রেখেছে। ডোনবাস, ক্রিমিয়া, এই এলাকাগুলো তাদের হাতে। এছাড়া সর্বশেষ পোকারবক্সও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই ইউরোপিয়ানদের বা পশ্চিমাদের প্রোপাগান্ডাকে অতটা কি মূল্য দিবেন না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের কষ্ট। দুই পক্ষেই হাজার হাজার সৈন্য মারা গেছে, এটা ঠিক। লাখ লাখ বেসামরিক মানুষ গৃহহীন হয়েছে। ইউক্রেনের শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো গোপন অস্ত্র এই মানুষগুলোকে ফিরিয়ে আনতে পারবে না। কোনো বিজয়ের দাবি এই পরিবারগুলোর কষ্ট কমাতে পারবে না। এই যুদ্ধ শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে নয়, এটা পূর্ব আর পশ্চিমের মধ্যে একটা কোল্ড ওয়ার। আমেরিকা, ন্যাটো ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। এটাকে বলে প্রক্সি ওয়ার। চীন, ভারত নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এবং চীন কিন্তু গোপনে তাদের টেকনোলজি, বিশেষ করে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য যে চিপগুলো, সেগুলো সরবরাহ করে যাচ্ছে। এছাড়া স্যাটেলাইটের কিছু অংশ তাদের সাথে শেয়ার করছে। কাদের সঙ্গে? রাশিয়ার সঙ্গে। উন্নয়নশীল দেশগুলো কি করছে? তারা খাদ্য সংকট আর অর্থনৈতিক চাপে পড়ছে। পুরো ইউরোপ খাদ্য, জ্বালানি প্রচণ্ড চাপে রয়েছে এই যুদ্ধটার ফলে। কারণ আপনারা যদি একটু 2022-এ মানে যুদ্ধের আগে যদি সিনারিটা দেখতেন, যে ইউরোপের ম্যাক্সিমাম তেল গ্যাস রাশিয়া থেকে যেত। এখন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে, তারা বেশি দামে উল্টা পথে ডার্ক ফিল্ডের মাধ্যমে অন্য দেশের মাধ্যমে কিনছে। তাতে তাদের ইকোনমি কিন্তু
ভয়াবহ দিকে চলে যাচ্ছে। কাদের? ইউরোপিয়ানদের। তো আসল সত্যটা কি? না, রাশিয়ার জন্য সব শেষ নয়। তারা চাপে আছে, এটা ঠিক, তাদের ক্ষতি হয়েছে, এটাও ঠিক, কিন্তু তারা এখনো লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইউক্রেনের প্রতিরোধ কিছুটা অসাধারণ, কিছুটা কেন আমি বলছি। ছোট দেশ হয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে সাহসের পরিচয়। কিন্তু ব্যাটেলফিল্ডের অবস্থা খুবই খারাপ, একের পর এক এলাকা হাতছাড়া হচ্ছে। ইউক্রেনের মানচিত্র ছোট হয়ে আসছে, কিন্তু গোপন অস্ত্র যা যুদ্ধ শেষ করে দেবে এমন কিছু একেবারেই নেই ইউক্রেনের কাছে। বাস্তবতা হলো এটা একটা দীর্ঘ ক্লান্তিকর যুদ্ধ, যেখানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদের 3টি সম্ভাবনার কথা বলবো, আপনারা একটু মিলিয়ে দেখবেন। নাম্বার 1, কূটনীতিক সমাধান, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত, কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষই আপোষ করতে রাজি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই আগস্টে আলাস্কা বৈঠক থেকে ওভাল অফিস থেকে আবার মস্কো থেকে মায়ামি থেকে আবার মস্কো, এইভাবে পুরা কি শান্তির গাড়িটা ট্রাম্প একাই চালিয়ে বেড়াচ্ছে। কারণ ইউরোপ কখনোই চাচ্ছে না যে যুদ্ধটা বন্ধ হোক, কারণ তাদের কিছুটা অন্তত লাভ আছে, তাদের অস্ত্রগুলো বিক্রি করতে পারছে। এদিকে ইউক্রেনও রাশিয়াকে দোষারোপ করে থাকে যে তারা যুদ্ধবিরতি চায় না। নাম্বার 2, দীর্ঘায়িত যুদ্ধ, কোরিয়ার মতো অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চলতে থাকা দুঃখজনক, কিন্তু সম্ভব হতে পারে এটাও। নাম্বার 3, বড় ধরনের পরিবর্তন, হয় নতুন কোনো শক্তির হস্তক্ষেপ, চীনের হতে পারে, অথবা এক পক্ষের সম্পূর্ণ পরাজয়, কিন্তু এর ঝুঁকি অনেক বেশি। আমাদের শিক্ষাটা কি এসব বিষয় দেখে? এই যুদ্ধ থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সোশ্যাল মিডিয়ার চাঞ্চল্যকর হেডলাইনটা বিভ্রান্ত হবেন না, আসল সত্য সব সময় জটিল। দ্বিতীয়ত, যুদ্ধে কখনোই প্রকৃত বিজয়ী কেউ হয় না, সবাই ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত, শান্তি আর কূটনীতি সবসময় যুদ্ধের চেয়ে ভালো, যতই কঠিন হোক না কেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে মূল শিক্ষা হলো চটকদার শিরোনামের বদলে বাস্তবতা দেখুন। যুদ্ধ কখনোই সহজে সমাধান দেয় না। আপনার মতামত কি? ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানান। মনে রাখবেন, আমরা এখানে সত্য জানতে এসেছি, প্রোপাগান্ডা শুনতে নয়। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হব। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।